অনলাইনে কন্টেন্ট বানানো, ফেমাস হওয়া, ভাইরাল হওয়া, অর্থ উপার্জনের পাশাপাশি ভাইরাল হওয়া বা ফেমাস হওয়া, এগুলো করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলে দিচ্ছি না তো? আপনি কি জানেন এর আড়ালে কত বড় চক্র কাজ করতে পারে, কত বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে? এ হয়তো আপনার ধারণারই বাইরে। হ্যাঁ দর্শক, তাহলে আজ চলুন আপনাদেরকে এই জাতীয় একটা গল্প শোনাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিকপ্যাক। পিকপ্যাকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। ক্রাইম থ্রিলার এবং সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক এই সিনেমাটির নাম নীলচক্র। গল্পের শুরুতে আমরা দেখতে পাই দুই বন্ধুকে, রাশেদ আর ফয়সাল। দেখা যায় রাশেদের বাবা ছিল না, তার মা একজন কর্মজীবী মহিলা। তার পরীক্ষার কথা জিজ্ঞেস করলে রাশেদ বলে, পরীক্ষা দিতেই তো পারবো না, বেতনই তো দেওয়া নাই। তখন রাশেদের মা পকেট থেকে টাকা বের করে তাকে দিয়ে বলে যে, বাবা একটু ভালো করে লেখাপড়া করিস, এই নে তোর ফিস। রাশেদ খুব ভালো মাউথ অর্গান বাজাতো। ফয়সালকে তার বাবা বিদেশ থেকে একটা ক্যামেরা কিনে এনে দিয়েছিল। রাশেদ যখন মাউথ অর্গান বাজাতো, ফয়সাল এটার ভিডিও করতো তার ক্যামেরায়। রাশেদ মোটামুটি ভালোই ছিল, কিন্তু ফয়সাল একটু নষ্ট টাইপের ছিল। এই বিড়ি সিগারেট খাইতো, রাশেদকে জোর করে খাওয়ার জন্য অফার করতো। আর ফয়সালের বাবা একটু বড় লোক ছিল, তো কাইন্ড অফ স্পয়েলড চাইল্ড, মানে বড় লোকের নষ্ট ছেলের মতো আর কি। বাই দ্য ওয়ে, মানে সব বড় লোকের ছেলে মেয়ে যে নষ্ট হয় আমি তা বলছি না, বাট তারা স্কুল পালিয়ে সাইবার ক্যাফেতে এসে কম্পিউটার ব্যবহার করত, ফেসবুকের মাধ্যমে বিদেশিদের সাথে কথা বলতো। একদিন তারা ক্যাফেতে গিয়ে যে বান্ধবীর সাথে কথা বলতো, ফরেনার সুজি, তাকে অনলাইনে পায় না। দুই বন্ধু বসে কি করবে বুঝতে পারছিল না। তখন ফয়সাল বুদ্ধি দেয়, দোস্ত চল একটা ব্লু ফিল্ম দেখি, মানে খারাপ ভিডিও দেখতে চায় আর কি। রাশেদ প্রথমে রাজি হয় না, কিন্তু ফয়সাল জোর করে এক প্রকার তাকে প্ররোচিত করে, তাকে রাজি করায়। এরপর দুইজন মিলে একটা বাজে ভিডিও ওপেন করে। দুঃখজনক হলেও সত্য, ভিডিও দেখতে গিয়ে দেখা যায় গোপন ক্যামেরায় রাশেদের মায়ের ভিডিও করেছে কেউ একজন। সামনে কে আছে দেখা যাচ্ছে না, কিন্তু রাশেদের মায়ের ছবি স্পষ্ট। রাশেদ ফয়সালকে বলতে থাকে, না না এটা হতে পারে না, না এটা আমার মা না, আমার মা এরকম না, আমার মা ভালো, তাই না বল। এগুলো বলে সে ওখান থেকে দৌড় দিয়ে বের হয়ে যায়। সে তো তার নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। দৌড়ে রাশেদ বাড়ি এসে তার মাকে ডাকতে থাকে, ঘরের দরজায় লাথি মারতে থাকে, জানালা খোলার চেষ্টা করে। তারপর ধাক্কা দিলে জানালা খুললে ভেতরে সে কিছু একটা দেখে তার বুক কেঁপে ওঠে, সে চুপ হয়ে যায়। এরপর দৃশ্যপট চেঞ্জ হয়। দেখা যায় একটা ছোট্ট মেয়ে, সে তার বাবার মোবাইলে লাইভ ভিডিও করে, ভ্লগ করে আর কি। পেছনে তার বাবা ট্যাঙ্কি পরিষ্কার করছে, আর পাশে তার দাদি দাঁড়ানো। মেয়েটির বাবা একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। সিনেমাতে তার যে নাম, এই নামটা সঙ্গত কারণে আমি একটু পরিবর্তন করে বলছি। ধরেন এনার নাম মামুন। চাকরি থেকে বরখাস্ত হয়ে খুব সাদামাটা জীবন যাচ্ছে। সকালবেলায় মেয়েকে নিয়ে স্কুলে যায় তার ভটভটিতে। মেয়ে এই ভটভটিটা খুব অপছন্দ করত, কিন্তু যেহেতু চাকরিচ্যুত, নতুন গাড়ি কেনার টাকা তার কাছে নাই। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে হঠাৎ মামুনের অফিস থেকে তার বস তাকে ফোন দিয়ে দ্রুত অফিসে যোগাযোগ করতে বলে। মামুনের বস হচ্ছেন ডিআইজি। তিনি মামুনকে একটা ফাইল দিয়ে বলে, এটা দেখেন তো। মামুন ওদিকে তাকাতেই চায় না, বলে, আপনি আমাকে সাসপেন্ড করছেন, আবার আপনার ফাইল দেখবো কেন? ডিআইজি বলে, আরে তোমাকে তো সাসপেন্ড করেছি তোমার ভালোর জন্যই। সাসপেন্ড না করলে তোমার বিরুদ্ধে তখন ডিপার্টমেন্ট লেগে যেত, তোমাকে সেভ করার জন্য আমি এটা করছি। মামুন কোনো গুরুত্বই দেয় না। ডিআইজি তখন আশেপাশে দেখে তাকে তুই তুই করে বলে, আরে তুই আমার ডিপার্টমেন্টের ছোট ভাই বলে যা খুশি তাই করবি নাকি? তোকে আমি সবসময় সেভ করি, এখান থেকেও তোরা সেভ করার জন্যই করছি। আচ্ছা ঠিক আছে, যা, সরি। নির্যাতনের তো একটা লিমিট আছে, তুই মানুষকে এরকম লিমিটলেস নির্যাতন করবি, তাই কি আমি সব সহ্য করবো নাকি? সবসময় কি ব্যাকআপ দিয়ে পারা যায়? আচ্ছা ঠিক আছে, যা, সরি। তারপর মামুন মুচকি হেসে সেই ফাইল দেখতে রাজি হয়। মামুনকে একটা সুইসাইড কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। একটা উঠতি বয়সী মেয়ে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। শুধু এই মেয়েটাই একা না, গত কয়েকদিনের মধ্যে মোট 16টা মেয়ে এরকম আত্মহত্যা করেছে, যাদের বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে গোপন এবং আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে, তাদের অনিচ্ছা সত্ত্বে প্রকাশ করা হয়েছে। মেয়েটির বাবার নাম সমীর। তারপর মামুন আবারও তার ডিউটিতে ফিরে আসে। তার অ্যাসিস্ট্যান্ট খাজাকে নিয়ে সূচনা যে বাসা থেকে লাফ দিয়ে পড়ে মরে গিয়েছে সেই বাসায় ফেরত যায়। তার বাবা মায়ের সাথে কথা বলে তথ্য নেওয়ার চেষ্টা করে। তার বাবা আর মা তো কাঁদতে থাকে আর বলতে থাকে যে, আপনারা এত সহযোগিতার কথা বলেন, অথচ আমি যখন থানায় গেলাম, ছেলের পরিচয় দিলাম, সবকিছু জানালাম, ছেলে কোথায় আছে সবকিছুই বললাম, তখন আপনারা কোনো সাহায্যই আমাকে করেন নাই, আমার কেসটাও নিতে চায় নাই। তারপরের দৃশ্যে আমরা পরিচিত হই জ্যাকের সাথে। জ্যাক ভাই, এনার আবাসিক হোটেলের বিজনেস আছে। সূচনাকে তার বয়ফ্রেন্ড এই জ্যাক ভাইয়ের হোটেলে নিয়ে গিয়েছিল রুম ভাড়া করে রোমান্স করার জন্য। ভালো শব্দ ব্যবহার করলাম, বাট আসলে যে কাজে নিয়ে গিয়েছিল সেটা মোটেও ভালো কিছু না। এই জ্যাককে তার বস ফোন দিয়ে বলেছিল 404 রুম নাম্বারটা যেন কোনোভাবে এখন কাউকে ভাড়া দিও না, মানে এই 404 নম্বর রুমের মধ্যে একটু ঘাপলা আছে, সরি 401। এখন সূচনারা যখন রুম ভাড়া করতে গেছে, তখন 401 বাদে আর কোনো রুমই খালি ছিল না, বা হয়তো অন্য কোনো কারণ ছিল। তো জ্যাক আর লোভ সামলাতে পারে না, ওদেরকে 401 রুম নিষেধ করা সত্ত্বেও দেয়। তারপর মামুনরা দেখছিল যে 401-এর সূচনাকে তার বয়ফ্রেন্ড নিয়ে যাওয়ার পর তাদের এই গোপন দৃশ্যকে ধারণ করা হয়েছে একটা গোপন ক্যামেরাতে, যেটা হয়তোবা সূচনা জানতো না।
তো তার সহকর্মীদেরকে নিয়ে এই ভিডিও দেখার সময় মামুন খেয়াল করে যে তার বয়ফ্রেন্ডের পিঠে একটা ট্যাটু এবং সেটা অর্ধেক করা, বাকি অর্ধেক এখনো করা হয়নি, এবং সে অনুমান করে এইটা কোনো একটা উপজাতিদের করা ট্যাটু। যেহেতু তারা ওল্ড স্টাইলে করে, ওইটা অনেক ব্যথা লাগে, এটা সবাই হজম করতে পারে না। তো যত উপজাতি ট্যাটু আর্টিস্ট আছে খাজাকে বলে ওদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আসতে, আর এই ট্যাটুটা দেখাতে যে এই ট্যাটু কে করেছে, তাদের কাছে কোনো রেকর্ড আছে কিনা। এরপর ডিআইজি আবার মামুনকে ডেকে এনে একটা ভিডিও দেখায়। সেখানে দেখা যায় সূচনার বাবা এসে কেস দেওয়া বা অনুরোধ করা তো দূরে থাক, পুলিশদের সঙ্গে মিসবিহেভ করেছে, গালাগাল করেছে। পুলিশ তার কেস নিতে চেয়েছে, কেস দিতে বলেছে, কিন্তু সে বরং কেস দিতেই দেয়নি, মানে পুলিশ জোর করছে কেস নেওয়ার জন্য। তাহলে তার এই কথার দুই রকম হয়ে গেল, সে বলতেছে একরকম, আবার এখানে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে আর এক রকম। মামুনের মেয়ের নাম জুই। সে তার মেয়েকে যে সময় দিতে পারতো না, এটা তার মোটেই ভালো লাগতো না। তাই বাসায় এসে মেয়ে ঘুম পড়া থাকলেও তার সঙ্গে একটু সময় কাটাতো। তার বাসায় যে খালা ছিল, জুইকে দেখাশোনা করতো, মানে হয়তো তার আপন খালাই, কাজের লোক না। তাকে মামুন বলে, খালা তুমি কি নাচ টাচ পারো? পারলে বলতাম জুইরে একটু শেখাই দিতে, তো তুমি যেহেতু পারো না, জুইরে একটা নাচের ক্লাসে ভর্তি করে দিনা। আমি যেহেতু বাসায় থাকি না, তোমার জন্য অনেক প্রেশার হয়ে যায়। একটু স্কিল ডেভেলপ করলো, ওরও কিছুর ভালো সময় কাটলো। পরদিন মামুন অফিসে আসলে তার সঙ্গে দেখা করতে আসে সূচনার বাবা সমীর। পুলিশদের সাথে চিল্লাপাল্লা করছে শুনে মামুন বের হয়ে আসে, যখন বলে যে কি ব্যাপার, আপনি মিথ্যে কথা বলছেন কেন? সমীর খুব কাচুমাচু হয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে, ঠিক আছে আমি আর মিথ্যে কথা বলবো না, এখন আমার একটা আপডেট দেন। কাউরে ধরতে পারছেন? সূচনার সঙ্গে যে এই কাজটা করেছে তার বয়ফ্রেন্ড, তার নাম ছিল সাগর। মামুন বলে, আপনাকে বলছিলাম আমাদের সাথে মিথ্যা কথা বলেন না, কিছু লুকায়েন না। যাই হোক, আমি যদি কোনো আপডেট পাই, আপনাকে জানানোর মতো কোনো তথ্য থাকে, আমি নিজে গিয়ে আপনাকে জানাবো। এখন প্লিজ আমাদের কাজ করতে দিন, বিরক্ত করবেন না। তারপর মামুন তার মেয়েকে নিয়ে একটা নাচের স্কুলে ভর্তি করতে যায়। নাচের শিক্ষিকার নাম রাইমা। মামুন অফিসে গিয়ে যখন খুব রিকোয়েস্ট করে তার মেয়েকে নেওয়ার জন্য, রিসিপশনিস্ট মোবাইল চাপতে থাকে, তার দিকে তাকাও না, তার কথায় কোনো ভ্যালুই করে না। এক পর্যায়ে মামুন তো চিৎকার করা শুরু করে। এদিকে রাইমা যখন ড্যান্স শেখাচ্ছিল, তখন দূর থেকে মামুনের মেয়ে জুই, সে দেখে যে রাইমার সঙ্গে তাল মেলাচ্ছিল। এটা দেখে রাইমার খুব ভালো লাগে যে ওকে, সে খুব ইন্টারেস্টেড। তখন রাইমা দূর থেকে শব্দ শুনে দৌড়ে এসে বলে, কি ব্যাপার? ঘটনা শুনে বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওকে দেখছি। তো সে তার ব্যাচে জুইকে নিয়ে নেয়। এই যে জ্যাক, এর চক্রের সঙ্গে জড়িত ছিল প্রিন্স খলিল, কিং খলিল। এরা টুংট্যাং নামে একটা অ্যাপসের খুব সেলিব্রিটি, আর তার সাথে আরেকজন অ্যাসিস্ট্যান্ট ছিল যে হয়তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা করতো। জ্যাক তাকে এমএ পাস বলে রাখতো। খুবই সাদাসিধা নম্রভদ্র মানুষ দেখে মনে হয়। এসব আকাশের মধ্যে থাকতে পারে এটা দেখে মনেই হয় না। কিং খলিলকে একটু দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায়, কারণ সাগরকে যে পুলিশ খুঁজছে এই ব্যাপারটা তারা একটু শঙ্কিত আর কি এটা নিয়ে। জ্যাক বলে, আরো পুলিশে তো কত কিছুই খোঁজে, সবকিছু কি আর পাওয়া যায়? এদিকে সাগর যে আত্মগোপন করেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মামুনের তো মেজাজ গরম। ওদিকে সূচনার বাবা আবারও সেদিন অফিসে এসে উল্টাপাল্টা করতে থাকে, চিল্লাপাল্টা করতে থাকে। মামুন তাকে আচ্ছা মতো একটা ঝাড়ি দিয়ে বলে যে, আপনি বাসায় যান, আপনাকে বলছি না, কোন আপডেট পেলে আপনাকে জানাবো, কাজ করতে দেন। সমীর যাওয়ার সময় খুব বড় একটা কথা বলে যায় মামুনকে, বলে, আমার জায়গায় আপনার মেয়ে হলে আপনি ঠিকই বুঝতেন। ব্যাপারটা মামুনের খুব কলিজায় গিয়ে লাগে, তারও তো একটা ছোট্ট মেয়ে আছে। আসলেও তো তার মেয়ের সাথে এমন হলে কেমন হতো। নাচের শিক্ষিকা রাইমার ছোট বোন, নাম রাইসা। টুংটাং অ্যাপসে সে ভিডিও বানাতো, মানে টিকটক টাইপের কিছু একটা হবে হয়তো। আর এইটা রাইমার একেবারেই পছন্দ ছিল না। সে তাকে বারবার বলতো, এই ভার্চুয়াল জগৎ থেকে বের হ, রিয়েলিটিতে আয়, ক্রিয়েটিভ কিছু কর। কিন্তু রাইসার ইচ্ছে ছিল, না আপু, তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলো না। এর মধ্যে জানো সেলিব্রিটিরা কত কামায়? আমিও একদিন দেখবো অনেক টাকা কামাবো, একদিন সেলিব্রিটি হয়ে যাব। রাইমা তাকে এইসবের জন্য ধাবড়ি দিলে সে ওই মোবাইলটা রেখে কোনো রকম একটু জোরে জোরে পড়ে শোনাই দিয়ে তারপর আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যেত। কয়টা লাইক পড়ছে, কয়টা কমেন্ট পড়ছে, কেউ দেখলো কিনা, সারাদিন মানে এইসব হাবা জাবা নিয়ে ব্যস্ত থাকতো। একেবারে বাই প্যাশন টিকটকার যাকে বলে আর কি। রাইসা তার বন্ধু বান্ধবদের নিয়ে একটা টুংটাং অ্যাপসের মিটআপে গিয়েছিল। সেখানে তার এক বান্ধবী বলে, অমুক দেখছিস কেমন ভাইরাল হয়ে গেছে, ও যেসব ড্রেস পরে ভিডিও বানায়, এগুলো পড়লে তোরে তো বাসা দিয়ে বের করেই দেবে, এই জন্য তোর ভিডিওতে ভিউ হয় না, ওইগুলো করতে হবে। আর যারা অলরেডি সেলিব্রিটি আছে তাদের সঙ্গে যদি কোলাব ভিডিও বানাইতে পারিস, তাদের সঙ্গে মিলে যদি ভিডিও বানাইতে পারিস, সেক্ষেত্রেও অনেকে কিন্তু ফেমাস হয়ে যায় এইভাবে। এই কথা বলতে না বলতেই সেখানে টুংটাং অ্যাপসের এক সেলিব্রিটি চলে আসে। ওই যে ফেসবুকের কল্যাণে পরিচিত হয়েছিলাম মাঝে, অপু ভাই, মনে আছে? এখনো মনে হয় ভিডিও টিডিও দেয়। তো এই হচ্ছে এই টুংটাং অ্যাপসের অপু ভাইয়ের মতো, নাম রিমন। মেয়েরা তার জন্য পাগল, আর সেও পুরা লুচু লুচু। মেয়েদের সঙ্গে ইনস্ট্যান্ট সম্পর্ক তৈরি করে, উল্টাপাল্টা কাজকাম করে, ভিডিও টিডিও বানায়, ভাইরাল করে দেয়, এইসবই আর কি। তো রিমনের চোখ গিয়ে রাইসার দিকে আটকায়। তার নেক্সট টার্গেট হয়ে দাঁড়ায় রাইসা। কাজের চাপে মাঝে মাঝে মামুন তার মেয়েকে নিতে আসতে দেরি করত, আর এই সময় সে তার নাচের শিক্ষিকা রাইমার সাথে গল্প করত। এখান থেকেই রাইমা মূলত তার বাবা সম্পর্কে জানে। খুব ফ্যামিলিয়াল, সাপোর্টিভ, কেয়ারিং একজন মানুষ। তার মেয়ের একমাত্র বেস্ট ফ্রেন্ড তার বাবা। এসব ব্যাপারগুলো রাইমাকে মুগ্ধ করত, তার প্রতি মুগ্ধতা, ভালোবাসা আরো বাড়াতো। রিমন রাইসার সঙ্গে ফ্লার্ট করছিল।
তার নেক্সট পুকি। রাইসা ফ্লার্টিং বুঝতো না, সে তোর খালি ফেমাস হওয়ার ধান্দায় ছিল। সে চিন্তা করে রিমনের সঙ্গে তার ভিডিও বানাতে হবে, ফেমাস হইতে হবে। এরপর তারা দুইজন মিলে উড়াধুরা ভিডিও বানানো শুরু করে। রাইসা তো বেশ ফেমাস হয়ে যায়। হালকা পাতলা বাথরুম ডেট, মাঝে সাথে রাস্তাঘাটে উল্টোপাল্টা নাচানাচি, এভাবে তাদের প্রেম শারীরিক এবং মানসিক দুইভাবেই চলছিল আর কি। আর রিমনের সঙ্গে উল্টোপাল্টা ভিডিও বানানোর কারণে রাইসা আস্তে আস্তে ফেমাস হয়ে যেতে থাকে। তার ভিডিওতে অনেক লাইক টাইক পড়তে থাকে। এগুলো যখন রাইমার সাথে শেয়ার করে, রাইমা একদমই পছন্দ করে না। তার এক্সাইটমেন্টটা ধরে কে? রাইমা রিমনের সম্পর্কে জানতে চাইলে রাইসা তেমন কিছু একটা বলে না, সে জাস্ট চলে যায়, দৌড় দেয়। এদিকে দেখা যায় সূচনার বাবা সমীর, সে পুরো পাগল হয়ে গেছে। বাসায় সংবাদকর্মীদেরকে ডেকে কনফারেন্স করেছে। সেখানে সে বলে যে পুলিশ আমাকে শুরুতেও সাহায্য করেনি, কেস করার পরে এখনো কোনো সাহায্য করছে না। আমি তোমার মেয়ের বিচারের আশা ছাড়বো না। আমার মেয়ের সর্বনাশ করছে এই যে এই ছেলে সাগর, সে সবাইকে ছবি দেখায়। আপনারা কেউ যদি ওর সন্ধান পান আমাকে একটু বলেন, প্রয়োজন আমি আইন নিজের হাতে তুলে নেবো, কিন্তু আমার মেয়ের বিচার আমি করেই ছাড়বো। এই ভিডিও মামুনকে তার সহকর্মীরা দেখায় এবং তারা চিন্তা করতে থাকে যে এই লোকটা তো পাগল হয়ে গেছে, কি বন্দি করা লাগে, জেলে ঢুকানো লাগে? মামুন বলে না থাক, অতিরিক্ত আবেগী হয়ে গেছে তো, ঠিক আছে। ইতোমধ্যে মামুনের কোন একজন ইনফরমার তার মোবাইলে একটা ভিডিও পাঠায় এবং মেসেজের মাধ্যমে জানায় যে তাদের টার্গেটকে পাওয়া গিয়েছে একটা কার্গো বন্দরে। মামুন তার টিম নিয়ে সেখানে পৌঁছাতেই দেখে যে জ্যাক তার একটা টিম সেখানে পাঠিয়ে দিয়েছে। দুই পক্ষের মধ্যে দৌড়াদৌড়ি হয়, গুলিগাল্লাজ হয়। এক পর্যায়ে দেখা যায় সাগরের লাশ পাওয়া যায়, কিন্তু জ্যাক তার যে পার্টিকে পাঠিয়েছে ওইটাকে মামুন আর ধরতে পারে না। মামুনের হাতে গুলি লাগে আর সাগরের মুখটাকে দেখা যায় একটা ইট দিয়ে থেতলে রেখে গেছে কেউ একজন। তো সেদিন ওই কার্গোর এখানে কে কে গিয়েছিল সেখানকার রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখা যায় সূচনার বাবা ওই রাস্তা দিয়ে হাঁটছিল। মামুনের তো সন্দেহ হয়, তার মানে আমাদের ইনফরমেশন পাওয়ার সাথে সাথে সেও কি ইনফরমেশন পেল? মামুনকে কি সেই খুন করলো, নিজের হাতে তুলে নিল? এরপর তারা সমীরকে থানায় ধরে আনে, তাকে জিজ্ঞাসাবাদ করে। একে একে সবাই বিরক্ত হয়ে যায়, কিন্তু তেমন ইনফরমেটিভ কিছুই পায় না তার কাছ থেকে। একটা তথ্যই পাওয়া যায়, কেউ একজন ফোন করে নাকি সমীরকে বলেছিল ওইখানে তার মেয়ের খুনিকে পাওয়া যাবে, তাই সে ওইখানে গিয়েছিল। কে ফোন করেছিল ওই নাম্বারটা ট্র্যাক করে পাওয়া যাচ্ছে না, কোনো রেজিস্ট্রেশন নাই। আর যার নামে রেজিস্ট্রেশন করা আছে সে হলো একজন মৃত মানুষ। দ্যাট মিনস মরা মানুষের সিম কেউ একজন কিনে সেটাকে ব্যবহার করছে এই ভিন্ন পথে, ভিন্ন উদ্দেশ্যে। একদিন জুইকে আনতে যেতে অনেক লেট হয়ে যায়। তাকে নিয়ে দাঁড়িয়েছিল তার নাচের শিক্ষিকা রাইমা। মামুন গিয়ে বলে আপনাকে চলুন ড্রপ করে দেই, এটুকু অন্তত আপনার জন্য করতে দিন, এটুকুই আমি করতে পারি। তাছাড়া মেয়ে আমার উপর যেভাবে রেগে আছে একা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে, চলেন। রাইমা তার সাথে যায় আর কি। যাওয়ার পথে মামুন যখন মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে সে ব্যস্ত ছিল, মেয়ে তার উপর খুব রেগে যায়। তখন রাইমা তাকে টেক্সটে বিভিন্ন পরামর্শ দিতে থাকে। রাইমা তাকে আরো বলে আপনি যদি চান তাহলে আমি কিন্তু জুইকে প্রতিদিন বাসায় এগিয়ে দিতে পারি, মানে টেক্সট মেসেজেই কথা হচ্ছে তাদের। মামুন বলে না প্লিজ, আমার মেয়েকে আমি এই একটা সময় তাকে কাছে পাই, নিজের ব্যস্ততা সামাল দিয়ে, এই সুযোগটুকু অন্তত কেড়ে নিবেন না। তো এভাবেই তাদের মধ্যে SMS আদান প্রদান, ভাবের আদান প্রদান শুরু হয়। বাংলা সিনেমা বলে কথা, কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন, চুলকানি শুরু হয়ে গেছে আর কি। মামুন সূচনার কেস নিয়ে ছিল এক ঝামেলায়। এর মধ্যে তার একজন সহকর্মী এসে জানায় স্যার নতুন আর একটা ঝামেলা তৈরি হয়েছে। এক কোচিং সেন্টারের শিক্ষক তার শিক্ষার্থীর সঙ্গে উল্টোপাল্টা কাজ করেছে, সেটা ভিডিও করেছে এবং এই ভিডিও পর্ন সাইটে আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই মেয়ে আত্মহত্যা করেছে। টিচার নিখোঁজ, মুগদা থানায় মামলা হয়েছে। মানে মামুন তো ভয়ঙ্কর প্রেশারের মধ্যে পড়ে যায়। সে সহকর্মীকে জানায় ভিডিওগুলো পর্ন সাইট থেকে ডিলিট করে দাও, ব্যবস্থা নাও, আর বাকিটা আমি দেখছি। আসামি মামুনের ফরেন্সিক রিপোর্ট যে করেছে, মানে ময়না তদন্ত করেছে যে ডাক্তার, তার সঙ্গে মামুন কথা বলে জানতে পারে যে তার মাথা থেতলে দেওয়া হয়েছে যে ইট দিয়ে, এটা একটা বিশেষ ধরনের ইট, সাধারণ কোনো ইট না, সাইজ টাইজ এরকম স্বাভাবিক না আর কি। ডাক্তার আরো জানায় সাগরের লাশটা আসলে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে তার থেকেও ঘন্টাখানেক আগে তাকে মারা হয়েছে, মানে কেউ একজন আগে তাকে মেরেছে, তারপর মামুনদেরকে ইনফরমেশন দিয়েছে। অনেক ঘাটাঘাটির পর মামুন একটা অ্যাসেসমেন্ট দাঁড় করায়। সে তার বস ডিআইজিকে ডেকে এনে বলে স্যার প্রত্যেকটা ভিডিও একটা নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড হয়েছে এবং সেখানে মোট 16টা আপলোড হয়েছে, যার মধ্যে 5 জন আত্মহত্যা করেছে। লাস্ট ভিডিওটা আপলোড হওয়ার 3 ঘন্টা পর ওই মেয়েটা আত্মহত্যা করেছে। ডিআইজি বলে আচ্ছা এসব উল্টাপাল্টা ভিডিও বানানোই যদি ওদের ইচ্ছা থাকে তাহলে প্রফেশনাল দিয়ে কেন বানাচ্ছে না? মামুনের অ্যাসেসমেন্ট আসলে এটা শুধুমাত্র এই ভিডিও আপলোড করা এদের উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য ভিন্ন কিছু। এবং এটা আমি আরো বেশি শিওর হচ্ছি এই কারণে, ওই যে আমাদেরকে সন্ধান দেওয়ার 1 ঘন্টা আগে সাগরকে মেরে ফেলা হয়েছে, আমার মনে হচ্ছে এর পেছনে বড় একটা চক্র কাজ করছে। ডিআইজি বলে মামুন এসব তো আমার বলে আসলে কোনো লাভ নাই, আমার তো রেজাল্ট দরকার, তুমি প্লিজ একটা রেজাল্ট বের করো, আসামি বের করো। তাই বলে চলে যায়। জুই নাচের ক্লাসে একদিন যায়নি দেখে তার শিক্ষিকা বাসায় আসে তার খোঁজ নিতে।
আর তার নাচের শিক্ষিকা রাইমাকে আবার জুয়ের দাদির খুব পছন্দ হয়ে যায়। কয় ভাই বোন, বাবা মা আছে কিনা, কি দেখি করে, এইসব সে শুনতে থাকে। তারপরে সে মামুনকে বলে, শোন, মেয়েটাকে তুই একটু এগিয়ে দিয়ে, সে কিন্তু বিয়ে শাদী করে নাই, একটু কথাটা তো বল, হ্যাঁ একটু সময় দে, তার সাথে একটু সময় দে, আমি আর পারতেছি না দায়িত্ব নিতে, দেখ এবার কিছু একটা করা যায় কিনা। মামুন তো বলে, তুমি বাপু মাফ করো, ওসব হবে না। তো মামুন রাইমাকে তার ভটভটিতে করে এগিয়ে দিয়ে আসতে যায়, আর রাইমা পেছন থেকে বসে রোমাঞ্চিত অনুভব করে। মানে তাদের একে অপরের প্রতি অনুভূতি তৈরি হওয়া শুরু হয় আর কি। আমার কাছে খটকা লাগতেছে যে মামুন বেচারা এই যে হুডি টুডি পরছে, তার মানে যথেষ্ট শীত ছিল, আর বেচারি রাইমাকে দেখেন একটা পাতলা জর্জেটের শাড়ি পরাই দিছে, চিকন হাতার একটা ব্লাউজ, কি শীতটাই না ওর ভোগ করা লাগছে, তাও আবার বাইকে উঠে বাতাস খাওয়া লাগছে। ইস, কি ডেডিকেশন! হ্যাঁ, এটাই বাস্তব। যাই হোক, এরপর দেখা যায় জ্যাকের বস জ্যাককে ফোন দিয়ে বলে, তোরে আমি বলছিলাম 401 ভাড়া দিস না, তুই আবার ভাড়া দিছস, এখন ঠেলা তুই সামলা। এই 401-এর কাহিনী যে কি, এটা আমি একটু পরে বলবো, আশা করি তার মধ্যে হয়তো আপনারা বুঝেও ফেলতে পারেন। লেটস সি। পরদিন সকাল ভোরে কোচিং সেন্টারের যে শিক্ষক তার ছাত্রীর সঙ্গে খারাপ ভিডিও তৈরি করেছিল, সেই শিক্ষকের লাশ পাওয়া যায় একটা নদীর পাড়ে, তার মুখও এরকম ইট দিয়ে থেতলে দেওয়া। মামুন সেখানে গিয়ে তো বুঝতে পারে না যে ব্যাপার কি, একই রকম ভাবে খুন করা হয়েছে, ইট দিয়ে থেতলে কে করতে পারে। হঠাৎ করে মামুন ওই লাশের থেকে চোখ সরিয়ে ভিড়ের মধ্যে খেয়াল করে দেখে সমীর, মানে সূচনার বাবা। সূচনার বাবাকেও দেখা যায় মামুনকে দেখে সে পালানোর চেষ্টা করছে, অলি দিয়ে গলি দিয়ে লুকাচ্ছে। সন্দেহ তো আরো ঘনীভূত হতে থাকে। জ্যাকের অ্যাসিস্ট্যান্ট দেখা যায় নারী পাচারের সঙ্গেও যুক্ত ছিল। তারা বিদেশি ভাইরাল ভিডিও যারা বানায় তাদের সঙ্গে ভিডিও বানাবে, ফটো সেশন করায় দিবে, এইসব প্রলোভন দেখিয়ে দেশ থেকে বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে নিয়ে যেত ওই দেশে পাচার করার উদ্দেশ্যে, রাতের আধারে বর্ডার দিয়ে। আর ওদিকে রাইসা আর তার বয়ফ্রেন্ড, ওই যে টুংটাং সেলিব্রিটি, সে তো একদিন রাইসাকে রুমে নিয়ে আসে উল্টাপাল্টা উদ্দেশ্যে। প্রথমে সে রিয়াক্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় রিমনের সঙ্গে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, আর তাদের এই ক্রিয়াকলাপ একটা গোপন ক্যামেরায় ধারণ করা হচ্ছে। আর এই যে গোপন ক্যামেরায় ভিডিওটা হচ্ছিল, এইটা আবার জ্যাকের একজন কর্মী মনিটর করছিল। দ্যাট মিনস, এবার রহস্যটা বলি, এই যে 401 নম্বর রুম, এইখানে গোপন ক্যামেরাটা সেট করা, এবং এই রুমটা জ্যাক যাদেরকে ভাড়া দিত তার নিয়তি থাকতো তাদের এই গোপন ভিডিও সে ধারণ করবে গোপনে, এবং পরবর্তীতে এটা দিয়ে ব্ল্যাকমেইল করবে। এদিকে মামুন আবার সিসি ক্যামেরা চেক করে দেখতে পারে ওই যে সূচনার বাবা সমীর, সে ওই কোচিং সেন্টারের টিচারের লাশ যখন পাওয়া গিয়েছিল সেখানে সে গিয়েছিল। তারা তো কনফিউজড হয়ে যায়। তারপর রাতের আধারে সমীরকে ধরতে তার বাসায় লোকজন পাঠায়। সমীরের স্ত্রী অর্থাৎ সূচনার মা বলে, স্যার দেখেন ডাক্তারের রিপোর্ট, ওনার অসুবিধা আছে, উনি আসলে মেন্টালি সমস্যায় আছে। মেয়েটা মারা যাওয়ার পর উনি একেবারেই এলোমেলো হয়ে গেছে, ওষুধ একেবারেই খায় না, কখন কি করে কি বলে না বলে দেখেন কোনো ঠিক ঠিকানা নাই। আমার স্বামী মানুষ মারা লোক না। এইবার আসেন জ্যাক কিভাবে কাজ করে সেই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করা যাক। দেখা যায় জ্যাক রাইসাকে ডেকেছে, মানে ওই যে তাদের লাস্ট ভিডিও কন্টেন্ট ছিল রাইসাকে নিয়ে রিমনের সাথে। রাইসাকে ডেকে জ্যাক অফার দেয়, শোনো, একজন মন্ত্রীর সঙ্গে তোমাকে দুবাই যাইতে হবে, শপিং, ঘোরাঘুরি, হোটেল স্টে, যা কিছু করার না সবকিছু খরচই সে বিয়ার করবে, তোমার জাস্ট তার সঙ্গে একটু থাকতে হবে, তাকে বিনোদন দিতে হবে, হ্যাঁ কোনো অসুবিধা নাই, চলে যাও, টাকা পয়সা অনেক কামাবা। এসব ফোন টোন দিয়ে চলে নাকি? ভালো ফোন টোন কিনবা, ভিডিও করবা, তোমার ভিডিও তো আমি দেখি, তুমি তো অনেক সুন্দর ভিডিও করো। রাইসা তো রিয়াক্ট করে, ভাই আপনি কি বলেন এসব, কি মনে করেন আমাকে, আমি ওরকম মেয়েই না, আপনি আমাকে রাস্তার মেয়ে মনে করেন নাকি, পতিতা মনে করেন? জ্যাক তখন বলে, দেখো এত ভালোগিরি দেখাইতে এসো না, এটা কে দেবো, এটা আপলোড দিয়ে দেবো, তুমি কত ভালো মেয়ে সে আমি জানি না, আমার চিনাও, দেশের লোকরাও চিনাই আমি, তুমি কেমন মেয়ে। রাইসা তো এই ভিডিও দেখে পুরো ভেঙে পড়ে যে কি হলো, ওই যে তাদের গোপন ভিডিও আর কি। তো এইটাই হচ্ছে মূলত জ্যাকের ব্যবসা, তার ওই উল্টাপাল্টা ভিডিও আপলোড দিয়ে সেখান থেকে ইনকাম হবে বা এরকম কোনো কিছু আসলে তার উদ্দেশ্য না। তার উদ্দেশ্য হলো মেয়েদেরকে এভাবে ব্ল্যাকমেইল করা, কপতি ধরা, তাদের ভিডিও করা, এবং ওই ভিডিও দিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে এইভাবে বিভিন্ন যারা বড় বড় মালদার পার্টি তাদের সঙ্গে বিদেশ ভ্রমণে পাঠানো। এই বিদেশ ভ্রমণে পাঠানোর কালচারটা বা এই বিষয়টা আমার আশা করি ভেঙে বলতে হবে না, বা আপনারাও নতুন না। যেমন আমাদের বর্তমান সিনেমার কোনো একজন সুন্দরী নায়িকা ছবি টবি বেশি করে না, কিন্তু অনেক টাকা পয়সার মালিক, অনেক শো অফ করে, খরচ টরচ করে, তার নামে কিন্তু কয়েকবার এরকম কথা উঠছিল যে সে প্রায় বিদেশে যায়, দুবাই যায়, ঘুরে ফিরে শপিং করে, কিন্তু কোনো সিনেমা করে না, এত টাকা পায় কই। তো এরাও হয়তো এরকম কোনো এক জ্যাকের মাধ্যমে এরকম বাইরে ঠেরে যায়। এই চক্র আসলে এভাবেই কাজ করে, একেবারে বাস্তবতা থেকে নেওয়া এই গল্প। তো যাই হোক, শেষমেশ রাইসা রাজি হয় না, তার ভিডিও তখন জ্যাক অনলাইনে পাবলিক করে দেয়। সমগ্র দেশের মানুষ তো ওই ভিডিও দেখে আর বলে, আরে টুংটাং অ্যাপসে সে রাইসা না, হাই হাই কি ভিডিও করছে এটা। তার বড় বোন রাইমা নাচ শেখাচ্ছিল, তার যে অফিস অ্যাসিস্ট্যান্ট ছিল সে দৌড়ে এসে রাইমাকে জানায় যে আপু এই দেখেন কি অবস্থা,
আপনি শিগগিরই আমার সাথে আসেন, দেখেন আপুর ভিডিও তো ভাইরাল হয়েছে, কি করা যায়। রাইমা তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, সে নাচ শেখানো বাদ দিয়ে ওখান থেকে দ্রুত দৌড়ে বাসায় চলে যায়। রাইমা তো বুঝতে পারছিল তার ছোট বোন কিছু একটা করে ফেলতে পারে, আবেগের বশবর্তী হয়ে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু রাইসা ফোনই ধরছিল না, বরং সে আত্মহত্যা করার প্রিপারেশন নিচ্ছিল বাসার মধ্যে। একেবারে শেষ মুহূর্তে এসে রাইমা কোনো রকম তাকে বাঁচিয়ে নেয়। তো এতদিনে তো মামুন কোনো ভিকটিম আসলে পায় নাই, বা যাদেরকে পাইছে সবগুলো তো আত্মহত্যা করছে। এই প্রথম রাইসাকে সে পেয়েছে যে এই কেসের ভিকটিম এবং যার কাছ থেকে কিছু তথ্য পাওয়া সম্ভব। তো রাইমাকে বলে, আচ্ছা ও কিছু বলছে, ওর কাছ থেকে তথ্য পাওয়া যায়, একটু কথা বলা যায়, একটু কথা বলতাম। রাইমা বলে, দেখেন ওর একটু সময় দেওয়া দরকার। রাইমা আসলে ঠিক ও আত্মহত্যা করতে যাবে এরকম একদম জাস্ট মোমেন্টে চলে আসে, ও দরজা খোলে আর ও হয়তো আত্মহত্যা করতে যাচ্ছিল, তখন বাধা দেয় আর কি। তো ও চিন্তা করে যে আমার বোনটা দেখেন এখন ট্রমাটাইজড আছে, একটু সময় নেই, ও একটু স্বাভাবিক হোক, তারপর আপনাদের যত তথ্য দেওয়া লাগে যতটুকু সম্ভব ও হেল্প করবে। কিন্তু মামুনের তো আসলে তর্স হইছে না, কারণ আসামিরা যদি বুঝতে পারে যে তারা আইডেন্টিফাইড হয়ে যাবে খুব শীঘ্রই, তাহলে তো তারা সেফ জোনে চলে যাবে তাদেরকে ধরার আগেই। খ্যাতি আর টাকা পয়সার লোভে রাইসা কত বড় ভুল করেছে সে বসে বসে ভাবতে থাকে। তো রাইসার ভিডিও দেখে রিমনকে শনাক্ত করা যায়। রিমন তখন সেলুনে ছিল, সেখান থেকে তাকে ধরে আনা হয় ডিবির কার্যালয়ে। রিমনকে ধরে এনে টেবিলের উপরে বেঁধে টুনটুনির উপরে সস দিয়ে বলে, এখন আগুন ধরায় বারবিকিউ করে ফেলবো। সস ছাড়া কি বারবিকিউ জমে নাকি? এটা মামুন স্যারের স্পেশাল রেসিপি। সে তো স্বীকার করতে চাচ্ছিল না, মামুন এসে সত্য সত্যি সেখানে আগুন জ্বালিয়ে দেয় প্যান্টের উপরে। তখন রিমন স্বীকার করে যে আমি বলছি জ্যাক ভাই আমার কোনো দোষ নেই, সবকিছুর দাম মূল জ্যাক ভাই। মামুন জানতে চায় জ্যাক ভাইকে, তখন রিমন তাকে ডিটেলসে বলে। ঠিকানা পেয়ে মামুন তার সহকর্মীদেরকে নিয়ে চলে যায় জ্যাকের পার্টিতে। তো মামুন তার টিমকে নিয়ে গিয়ে ধরে নিয়ে আসে জ্যাককে, তারপর তাকে প্রচন্ড পানিশ করতে থাকে, কথা বের করার চেষ্টা করতে থাকে, তার দম রোধ করে, মুখে পলিথিন বাঁধে, পিটায়, মানে কোনো কিছুই করতে বাদ দেয় না, কিন্তু সে কোনো প্রকার কথাই বের করে না, আর শুধু বলতে থাকে আর মাত্র সময় 1 ঘন্টা, দম আপনার বেশি না আমার বেশি আমি দেখে নেব। মামুনকে বলতে থাকে আর কি, সর্বোচ্চ 1 ঘন্টা, এরপরে কিন্তু আমার আর এখানে পাবেন না, আমি কিন্তু এর মধ্যে বের হয়ে যাব। তার এই যে এত কনফিডেন্স কোথা থেকে আসছে বলেন তো? কারণ সে তো ওই যে দেশের প্রভাবশালী ব্যক্তিদেরকে টিয়া পাখি সাপ্লাই দিত, তো যারা ওর কাছ থেকে টিয়া পাখি সাপ্লাই নিত তারা তো অনেক প্রভাবশালী, তারা তোকে ছাড়িয়ে নিয়ে যাবেই, নাহলে পাখি পাবে কই? ও তো পাখি ব্যবসায়ী। ডিআইজি তাকে পাশে ডেকে বলে, দেখো মামুন, কি পরিমাণ ফোন যে আসতেছে উপর থেকে, কি পরিমাণ চাপ যে আমাকে সামলাইতে হচ্ছে তুমি জানো? তোমার কোনো ধারণাই নেই। এভিডেন্স যেহেতু নাই, তুমি থাক, ওরে আর বিরক্ত করো না, আমি বুঝতেছি তোমার ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই, তুমি ওকে ছেড়ে দাও। আর এই কথা শুনে জ্যাক হাসতে থাকে দূর থেকে। এদিকে রাইমা তার ট্রমাটাইজড বোন রাইসাকে সময় দিচ্ছিল, ড্যান্সের ক্লাস বাদ দিয়ে থেকে খাইয়ে দেওয়া, চুলে তেল দিয়ে দেওয়া, যতভাবে যত্ন করা যায় আর কি। আর রাইসা যেন একেবারে বাকহীন হয়ে পড়েছিল। এই ঘটনার পর থেকে রাইসার মা তাকে মেনে নিতে পারেনি, তার মুখ দেখতো না, খাবার খেতে আসলে তার মা সেখান থেকে উঠে চলে যেত। এগুলো রাইসার খুব খারাপ লাগতো, যদিও রাইমা তাকে সাপোর্ট দিত। তো মামুন আর রাইমা মিলে রাইসাকে নিয়ে আসে একটা নির্জন জায়গায়। তাকে মামুন বোঝানোর চেষ্টা করে, দেখো তুমি যদি আমাকে একটু হেল্প করো, তাহলে তুমি আজ যে পরিস্থিতিতে আসো, এরকম পরিস্থিতি থেকে হয়তো অনেকগুলো মেয়েকে আমরা বাঁচাতে পারবো। তুমি কি চাও এই পরিস্থিতিতে আর কেউ পড়ুক? প্লিজ আমাদেরকে একটু হেল্প করো, পুরো গ্যাংটা ধরে আমরা ধরে ফেলি। এদিকে সমীর বাবুকে দেখা যায় রাত বিরাত সে তার বাসা থেকে বের হয়ে চোরের মতো এদিক ওদিক দৌড়াইতে থাকে। এমনই একদিন রাতের বেলায় একটা গলির মধ্যে মামুনের সাথে তার দেখা। সমীরকে ধরে একটা নদীর পাড়ে নিয়ে আসে, তাকে আর থানায় নিয়ে যায় না। তারপর বলে, দেখেন সমীর বাবু, আমি জানি আপনি কোনো দোষ করেন নাই, আপনি যেমন কষ্ট পাচ্ছেন, আপনার এসব আচরণের কারণে আপনার মেয়েও কিন্তু আপনার উপর থেকে কষ্ট পাচ্ছে। যান আপনি বাড়ি চলে যান, আপনাকে কিছু বলবো না আসলে। সমীর তখন তার পকেট থেকে মোবাইলটা বের করে মামুনকে দিয়ে বলে, আপনারা যদি আমার বাড়ি আসলেন, তার পরদিন আমার বাসায় একটা চিঠি পাই। চিঠির মধ্যে একটা মোবাইলের সিম কার্ড পাই। চিঠিতে আমাকে বলা হয় এই সিম কার্ডটা ব্যবহার করতে, তাহলে আমি আমার মেয়ের হত্যাকারীর সন্ধান পাবো। এই জন্য আমি সিমটা ব্যবহার করছিলাম, একটা আননোন নাম্বার, শুধু ওই নাম্বারটা থেকেই কল আসে, আর আমাকে লোকেশনের কথা বিভিন্ন সময় জানানো হয়, কিন্তু আমি সেখানে গিয়ে দেখি আমি ওখানে পৌঁছানোর আগেই ভিকটিমকে মেরে রেখে চলে গেছে। মামুন বলে, আপনি এই কথা আমাদেরকে আগে বলেননি কেন? তার কোনো নাম বা কোনো পরিচয় কিছু বলেছে? সমীর বাবু শুধু বলে, উনি বলছে ওনার নাম যিশু। যিশু তাকে আরো জানিয়েছে সূচনার আরো 3টা ভিডিও ওই লোকের কাছে আছে, এবং সূচনার এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকেও খুন করে ফেলবে, সুবিচার প্রতিষ্ঠা করবে। আর আপনার সাথে নাকি ওর পার্সোনাল কি একটা দ্বন্দ্ব আছে, পার্সোনাল হিসাব নিকাশ আছে, ওইটা নাকি ও মেটাবে। এইটুকু পর্যন্ত আমি জানি, এর বেশি আর কিছু জানি না। মামুন তো প্রচন্ড চিন্তায় পড়ে যায়, সে ভাবতে থাকে যে কি হতে পারে, কে হতে পারে, কিসের হিসাব। এদিকে রাইসা যখন রাস্তায় বের হতো, লোকজন তাকে দেখে পেছন থেকে বাজে কমেন্ট করতো। রাইমা প্রতিবাদ করার চেষ্টা করতো, কিন্তু আসলে কয়জনকে সে প্রতিবাদ করবে, কি বলবে, সবাই তো দেখছে ভিডিও। সেলিব্রিটি হওয়া তো দূরে থাক, রাস্তাঘাট এমনকি তার পরিবারের কাছেও নিজের গ্রহণযোগ্যতা হারায়। সারাদিন শুধু বসে বসে কাঁদতে থাকে। পরদিন রাইমা তার ড্যান্সের ক্লাসে এসে দেখে অনেক স্টুডেন্টই নাই। রিসিপশনিস্টকে বলে, কি ব্যাপার, স্টুডেন্টরা কোথায়?
সে জানায়, ম্যাম, অনেক বাচ্চার মায়েরাই তাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে আর বলছে এখানে পড়াবে না। এই কন্ট্রোভার্সি বা উল্টোপাল্টা কথা তারা জানবে, শুনবে, এগুলো তো ভালো না। এরকম নষ্ট পরিবেশের মধ্যে কেউ তাদের বাচ্চাদেরকে রাখবে না। সেদিন আবার তার মা রাইমাকে ফোন দিয়ে জানায় যে রাইসা আত্মহত্যা করেছে। আর কত সহ্য করবে মেয়েটা, বেচারি মরে বেঁচে গেছে। রাইমা একটা বুদ্ধিমানের কাজ করে। তার বোন যে মারা গিয়েছে, তার বোন তো অলরেডি ফেমাস ছিল অনলাইনে, তো তার বোনের পেজ থেকে সে লাইভে যায় এবং তার বোনের হত্যার বিচার চায় এবং জানায় যে জ্যাক এভাবে তার বোনকে ব্ল্যাকমেইল করেছে, এসব কারণে মূলত তার বোন আত্মহত্যা করেছে এবং এই হত্যার সে বিচার চায়। এবং সে সবাইকে আহ্বান জানায় যে আপনারা যারা আছেন সবাই আসুন, আন্দোলন করুন, প্রতিবাদ করুন। তখন এই রাইসার মতো আর যত মেয়েরা আছে ব্ল্যাকমেইলের শিকার হয়েছে, তারাও একে একে অনলাইনে ভিডিও বানাতে শুরু করে, জ্যাকের নামে উল্টোপাল্টা কথা অনলাইনে ছড়িয়ে দিতে শুরু করে। মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করে ফেলে আর কি এই ব্যাপারে। তো সোশ্যাল মিডিয়ায় যেহেতু ব্যাপক ভাইরাল হয়েছে, এবার মামুনের ডিআইজিও তাকে অনুমতি দেয় যে ওকে ফাইন, তুমি জ্যাককে ধরে ফেলো, ও এখনো বাইরে কেন। তো মামুন তার টিম নিয়ে জ্যাককে ধরতে গেলে দেখা যায় জ্যাককে অলরেডি কেউ একজন ইট দিয়ে থেতলে মেরে রেখে চলে গেছে। সেখান থেকে জ্যাকের একজন অ্যাসিস্ট্যান্টকে ধরে নিয়ে যায়, আর ওই যে যাকে এম এ পাস বলে ডাকতো সে উকি দিয়ে মামুনের টিমকে দেখতে থাকে। মামুন তার টিমকে ব্রিফ করতে থাকে যে গত 6 জন যে মারা গিয়েছে দর্শক, এদের সবাইকে ইট দিয়ে থেতলে মারা হয়েছে একই রকম প্যাটার্নে। আর আমরা সেখানে পৌঁছানোর আগে ওদেরকে মারা হচ্ছে, তাহলে জ্যাককে যদি মেরে ফেলে তার মানে নিশ্চয়ই জ্যাকের উপরে অন্য কেউ আছে, তাহলে তো আমরা আসলে জ্যাকের পিছনে ছুটতেছি, আমাদের তো ভুল হচ্ছে, কে হতে পারে। সবাই খুব চিন্তায় পড়ে যায়। মামুন বসে যিশুর নাম বারবার বলতে থাকে যে যিশু 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 সুজি। তারপর তার ফ্ল্যাশব্যাকে আবার দেখানো হয় যে ওই যে মনে আছে শুরুর দিকে দেখানো হয়েছিল রাশেদ আর ফয়সাল দুই বন্ধুর কথা, সেইখানে তাদের ওই যে বিদেশি গার্লফ্রেন্ডের নাম ছিল সুজি। এবার সে পকেট থেকে একটা মাউথ অর্গান বের করে বাজানো শুরু করে। মামুন এবার একটা দাবার গুটি চালে। ওই যে রিমনকে ধরে এনেছিল ও তো আসলে ধর্ষক, ওর বিশ্বাস ছিল যদি সে রিমনকে ছেড়ে দেয় তাহলে রিমনকেও হত্যা করার জন্য এই খুনি ওর পিছনে লাগবে। তাই সে রিমনকে টোপ হিসেবে ব্যবহার করে তাকে বাইরে ছেড়ে দেয় আর পিছু পিছু তাকে খেয়াল করতে থাকে। তারপর মামুনকে দেখা যায় তার ল্যাপটপে ওই যে রাশেদ একটা ভিডিও করেছিল মনে আছে, তার বন্ধু মাউথ অর্গান বাজাচ্ছিল, ওই ভিডিওটা দেখে সে রাশেদের বাসায় চলে আসে। এবার আপনাদেরকে বলি, এতক্ষণে যে মামুন মামুন বলছি এর নাম আসলে ফয়সাল। এ আসলে ওই যে সেই রাশেদের বন্ধু ফয়সাল। এতক্ষণ নাম কেন লুকিয়েছি একটু পরে বুঝবেন। তো ফয়সাল বলে যে আন্টি আসলে কাজের চাপে বিভিন্ন সময় অনেকদিন রাশেদের সাথে যোগাযোগও নাই, আশাও হয়ে ওঠে না, হঠাৎ মনে পড়লো তাই আসলাম আর কি। কইও কি করে এখন? রাশেদের মা জানায়, বাবা ওর সাথে তোমার 5-7 বছর আগে থেকে কোনো যোগাযোগ নাই, আমার সাথে থাকে না। ফয়সাল ছবি দেখতে চাইলে তাকে ছবি দেখায়, ফয়সাল ছবি দেখে অবাক হয়ে যায়। এরপর সে সেখান থেকে তার বাসায় ফিরে চলে আসে। দেখা যায় রাশেদের বাসার সামনেই বসেছিল সেই এম এ পাস। তো সেদিন রাতে রিমন যখন নেশাপানি করে বাসার দিকে ফিরছিল, হঠাৎ একটা গলি থেকে তাকে কেউ একজন ধরে নিয়ে যায়। দেখা যায় রিমনকে ছাড়ার আগে রিমনের হাত ঘড়ির মধ্যে ফয়সাল একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, তাই রিমনকে সে কোথায় নিয়ে যাচ্ছে এইটা ট্র্যাক করে ফয়সালও তাকে পিছু করতে থাকে। আস্তে আস্তে সে চলে আসে অনেক গভীরে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটা ইটভাটায়। সেখানে সে একটা দরজা দেখতে পায়, দেখায় জিপিএস ট্র্যাকারটা লাস্ট লোকেশন এটা। ফয়সাল সেই ইটভাটার মধ্যে প্রবেশ করতেই দেখে বিরাট এক সাইবার জগৎ, এর মধ্যেই পুরো একজনের একটা অন্ধকার জগৎ। এরপর ফয়সাল হারমোনিকার শব্দ শুনতে পায়, বা মাউথ অর্গান যেটাকে বলে আর কি। তখন সে ডিরেক্ট রাশেদের নাম ধরে ডাক দেয়, রাশেদ রাশেদ, অনেকদিন পর তোর হারমোনিকা শুনলাম, এরকম হাবা যাওয়া বাজাস নাকি? আর ভালো করে বাজা। তা সুজির সাথে এখনো যোগাযোগ আছে? রাশেদকে দেখা যায় না, কিন্তু কোন এক জায়গায় লুকিয়ে এসে ফয়সালের সাথে কথা বলতে থাকে, বলে ফালতু কথা বাদ দে, একটা গল্প শোনাই। দুই বন্ধুর একজনের বাবা ছিল রাজনীতিবিদ পয়সাওয়ালা, আর একজনের মা সিরামিক কারখানায় কাজ করত। তো ওই সিরামিক কারখানার চুল্লি বানানোর জন্য বিদেশ থেকে এই ব্যবসায়ী ইট আনে, কিন্তু সেই ইটটা রিজেক্টেড হয়ে যায়। এরপর এই ব্যবসায়ী সেই ইটগুলোকে কোম্পানির সামনে ফেলে রাখে, আর কারখানার শ্রমিকরা পরিত্যক্ত ইট বা ফেলে দেওয়া ইট মনে করে যে যার মতো ওইখান থেকে 2-1 পিস করে করে বাসায় নিয়ে যেতে থাকে। এই জিনিসগুলোর ভিডিও করে রাখে ওই ব্যবসায়ী। তারপর একে একে যারা ওই ইট নিয়েছে সবাইকে চুরির দায়ে ফাঁসানোর চেষ্টা করে, থানায় মামলা দেওয়ার ভয় দেখায়। আর এই মামলা খাওয়ার ভয়ে ওই বন্ধুর মা গিয়েছিল ওই ব্যবসায়ীর বাসায় ক্ষমা চাইতে, মাপ চাইতে। তার ভিডিওটা যেন না দেওয়া হয়, তাকে যেন কেস না করা হয়, কারণ তার আসলে তো হাজব্যান্ড ছিল না, বাসায় ছোট্ট একটা ছেলে, তার দায়িত্ব নিতে হবে, থানায় গেলে খুব বিপদ হয়ে যাবে। কিন্তু সেই অনুরোধ রাখার বিনিময়ে সে সুযোগ নেয়, তার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করে জোর করে, এবং সেটা গোপনে ভিডিও করে। তারপর ওই যে ওই ভিডিও তো আসলে ভাইরাল হয়ে যায়। এই যে ভিডিওটা ভাইরাল হয়েছিল এইটাই ছিল মূলত ওই যে ছোট্ট দুই বন্ধু ভিডিও দেখেছিল, রাশেদের মায়ের বাজে ভিডিও, এটাই ছিল সেই ভিডিও। ওই যে সিরামিক কারখানায় কাজ করে মা, সে ছিল রাশেদের মা, আর এই যে ব্যবসায়ী ভিডিও করেছে, সুযোগ নিয়েছে, এ ছিল মূলত ফয়সালের বাবা। তো এই কারণে মূলত রাশেদের ফয়সালের উপরে বেশ রাগ ছিল।
কারণ তার বাবা ওই যে তার মায়ের সঙ্গে এরকম খারাপ কাজ করছে। এই জন্য মূলত রাশেদ তার মুখ বেঁধে ওই কারখানার ইট দিয়েই ম্যানেজারকে হত্যা করেছিল, মুখ থেতলে দিয়েছিল। এই কথা যখন বলছিল, মামুন কিন্তু রাশেদকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে হঠাৎ রিমনের লাশ পায়, মানে তাকে অলরেডি মেরে ফেলেছে। এই দৃশ্যটা যেখানে ধারণ করা হয়েছে, আফরান নিশোর মরিচিকা ওয়েব সিরিজও কিন্তু এখানে ভিডিও করা হয়েছিল এবং এরপরে এই জিনিসটা মূলত ফেমাস হয়। তো আমাদের চ্যানেলে কিন্তু মরিচিকার ভিডিও দেওয়া আছে। অত্যন্ত ভালো একটা সিনেমা এবং আমার কাছে মনে হয় যেন বাংলাদেশে এখনো পর্যন্ত তৈরি হওয়া বেস্ট ওয়েব সিরিজ। চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, রিমনের লাশ যতক্ষণে পায় ততক্ষণ রাশেদ একটা গ্যাস ছেড়ে দেয়। ওই গ্যাসটা ফয়সালের নাকে যেতে এসে অজ্ঞান হয়ে পড়ে। রাশেদ তাকে বেঁধে ফেলে। সবাইকে পুরো তাক লাগিয়ে দিয়ে দেখা যায় রাশেদ আর কেউ না, আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম। এর আগে তাকে দেখা গিয়েছিল ওই যে জ্যাকের পার্টিগুলো হতো, ওই পার্টির মিউজিক প্লেয়ার, ওই পার্টির ডিজে হিসেবে। ফয়সালের জ্ঞান ফেরার পর রাশেদ বলতে থাকে, তুই কখনো তোর মায়ের ঝুলন্ত লাশ দেখছোস? তোর মাকে কখনো রেপ্ট হইতে দেখছোস? এইটুকু গ্যাস খেয়ে তোর ঘুম এসে গেল, এতক্ষণ ঘুমাইলি, অথচ গত 25টা বছর আমি ঘুমাই না। তার মানে ওই যে রাশেদের মাকে দেখানো হলো, সে আসলে রাশেদের মা না, হয়তো রাশেদের খালা। রাশেদ এখন ফয়সালকে মারতে চায়, কারণ তোর বাপ যদি বিদেশ থেকে ক্যামেরা না আনতো তোর জন্য, তাইলে তো আমার মায়ের এই ভিডিওটা হইতো না। তাহলে তোর এই ক্যামেরার শখ আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। ফয়সাল তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে, ভাই সব ঠিক ভাই, তুই যেটা বলতেছিস ওইটাই ভাই, সব দোষ আমার, তুই একটু শান্ত হ ভাই, প্লিজ উল্টোপাল্টা কিছু করিস না, একটু শান্ত হ। কিন্তু রাশেদ তো খেপে ছিল, তার হাতে একটা গুলি করে দেয়। গুলি করে এসে আবার বলে, এই মরিস না, দাঁড়া, তোরে গুলি করে ফেলছি ভুল করে, তোর আমার ইট দিয়ে শেষ তৈব, দাঁড়া। তারপর রাশেদ আদলা ইট এনে ফয়সালের বুকের উপর বসে, তার মুখে একটা আঘাত করবে এই জন্য। আর এক হাতে পিস্তল ছিল। ফয়সাল ট্রিক করে পিস্তলটা তার দিকে ঘুরিয়ে ওই ইট দিয়ে তাকে আঘাত করার আগেই গুলি করে দেয়। আর এভাবেই তার নিজের বন্ধুকে নিজ হাতে তার খুন করতে হয়। ফয়সালের তাদের দুই বন্ধুর ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়তে থাকে, কিন্তু এগুলো মনে করে আর কি হবে, কাজ যা করার তা তো অলরেডি করা শেষ। দর্শক, এই সিনেমাটা আসলে কতটা থ্রিলিং ছিল আপনার কাছে আমি জানি না। টুইস্ট যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আসলে এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। ভাইরাল হতে চাওয়া, ভিডিও তৈরি করা, সেখান থেকে ইনকাম করা, আমি এগুলোর বিপক্ষে না, কিন্তু এইগুলো করতে গিয়ে আমরা যেন লিমিটলেস না হয়ে যাই। আমরা যেন আমাদের সীমানাটা বুঝি, আমরা যেন আমাদের নিরাপত্তাটার দিকে নজর রাখি। অনলাইনে ঠিক কতটুকু পর্যন্ত শেয়ার করা আমাদের জন্য নিরাপদ, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। সেই অনুযায়ী জীবন চালাতে হবে, সেই অনুযায়ী আমাদের অনলাইনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে হবে। তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।